This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। 12টা মানেই প্রেস কর্নার মানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবর। আর আমরা গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট আজকে নিয়ে এসেছি। আজকে তোলপাড় করা বেশ কিছু ব্রেকিং নিউজ রয়েছে আপনাদের জন্য, যা এখনো পর্যন্ত খবরের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ প্রেস কর্নারে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। তিলোত্তমা সংক্রান্ত সব খবর নিয়ে আগামী 1 ঘন্টার প্রেস কর্নারে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। তিলোত্তমা খুন ও ধর্ষণে তোলপাড় হয়ে গিয়েছে দেশ। ভিতরের লোক জড়িত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন। আরজিকর কর্তৃপক্ষের হাতে মানসিক নির্যাতনের শিকার চিকিৎসক ছাত্র। হ্যাঁ, আমার সন্তান আত্মহত্যা করতে চেয়েছিল। TV9 বাংলায় অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক। নলহাটির বাসিন্দা ডাক্তারি ছাত্রের বাবা। তিলোত্তমা খুন ও ধর্ষণে সঞ্জয় কি বলির পাঁঠা? তোলপাড় ফেলে দেওয়া প্রশ্নে গত 4 বছরের ঘটনাক্রমে। দীপ, দেখো, বারবার প্রশ্ন উঠছে যে কেন তিলোত্তমা খুনে অধ্যক্ষের ইস্তফা সবাই চাইছে। কি করেছেন এই অধ্যক্ষ? কেন তিনি ব্ল্যাক লিস্টেড পড়ুয়াদের মধ্যে? তার উত্তর বোধহয় লুকিয়ে রয়েছে এই চিকিৎসক ছাত্রের বাবার বয়ানের মধ্যেই। তার সঙ্গেই আজকে আমরা কথা বলবো। আমরা কথা বলে জানবো কি এই সন্দীপ ঘোষের পুরনো হিস্ট্রি। আমাদের সঙ্গে থাকবেন আমাদের সহকর্মীরাও। একদম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত, রয়েছেন ওই ছাত্রের বাবা। আমি প্রথমেই তার কাছে সরাসরি যাব। আমি জানতে চাইব ঠিক কি অভিযোগ, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। আমি বীরভূমের নলাটিতে একটা হাই সেকেন্ডারি স্কুলের বিজ্ঞানের শিক্ষক ছিলাম এবং দীর্ঘ প্রায় 4 দশক শিক্ষকতা করেছি। 2018 সালে আমার বড় ছেলে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেনে টপ 20 স্টেট র্যাঙ্ক করে এবং 2019-এই আমার ছোট ছেলে জুনিত সিনহা সে 299 র্যাঙ্ক করে বহু স্বপ্ন চোখে নিয়ে এই বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে গিয়েছিল আরজিকর মেডিকেল কলেজে সার্জেন হবে বলে। তারপরে প্রথম একটা এবং ও খুব আমাদের সঙ্গীতেরও পরিবার, আমাদের পরিবারের প্রায় সবাই শিক্ষক। আমার দাদাও মারা গিয়েছে, দাদাও টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের শিক্ষক ছিলেন, আমার বাবা অর্থনীতির শিক্ষক ছিলেন, আমার মাও শিক্ষক ছিলেন, আমার দিদি ঢাকুরিয়া পরেশনাথ গার্লস হাই স্কুলের শিক্ষক ছিলেন। তো সেখান থেকে অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিল এবং ও যেহেতু আমাদের বাড়িতে সঙ্গীতের চর্চা, ও খুব ভালো গিটার বাজায় এবং খুব ভালো গান গায়। প্রথম একটা বছর 19 অবধি ঠিক চললো। তারপরে বর্তমান যিনি প্রিন্সিপাল ছিলেন সেই সন্দীপ ঘোষ আসার পরে গত 4 বছরে আমার ছেলে এবং তার অনেক সহপাঠী, শুধু আমার ছেলে নয়, আমার ছেলের কথাটা আমি শুধু বলবো এবং আমি আমার ছেলের সূত্রেই সমস্ত ঘটনা আমি জানি যে আপনারা বলেন 7x24, এখানে যে 7x24x365 একটা দিন একটা মুহূর্ত বাদ যায়নি যেদিন আমার ছেলে সন্দীপ ঘোষের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হয়নি। আমি এই বিষয়টা নিয়ে অনেকের কাছে গিয়েছি, বারবার গিয়েছি। কীরকম নির্যাতন? যেমন ধরুন, আমি শুধু জুনিতে নয় এবং জুনিতের সঙ্গী সাথী অনেক ছাত্র এই ঘটনার শিকার। তাদের অনেককে জুনিত নিজে উদ্যোগ নিয়ে আত্মহত্যা থেকে নিবৃত্ত করেছে। শেষে এমন পরিস্থিতি হয়েছিল যে সে আত্মহননের পথ বেছে নিচ্ছে। তখন আমি তড়িঘড়ি বীরভূম থেকে ভাইকে ফোন করি, উত্তরপাড়ায় থাকে, সে তাড়াতাড়ি গিয়ে ওকে বাড়ি নিয়ে এসে কোনো রকমে নিবৃত্ত করে এবং যখনই ফোন করতাম তখনই ওর দুঃখের কাহিনী প্রতিদিন শুনতাম যে কিভাবে ওকে প্রতিদিন নির্যাতন করা হয়। কীরকম, যেমন তাদের বিরুদ্ধে বেশ কিছু ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলো টালা থানাতে অভিযোগ করে সমস্ত অভিযোগ দিয়ে এই রকম পরিবারের ছেলে তাদেরকে
যাদিকে দিয়ে করালো কয়েকজন ছাত্রকে দিয়ে, তারাও কিন্তু আমার কাছে একদম অত্যন্ত স্নেহের, তারাও আমার খুব পরিচিত, যাদিকে দিয়ে করানো হলো। তো কিন্তু টোটালটাই নিয়ন্ত্রণ করছে সন্দীপ ঘোষ। এটা সূত্রপাতটা প্রথম এটা তীব্র হলো কখন, যখন 2021 সালে একটা অত্যন্ত সাধারণ দাবি দাওয়া নিয়ে ছাত্ররা একটা আন্দোলন করেছিল, প্রায় 3-4 মাস সেই আন্দোলনটা চলে। তারপরে 2021-এরই অক্টোবর মাসে স্বাস্থ্য ভবনে বিভিন্ন স্বাস্থ্যকর্তা এবং আরও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ব্যক্তিদের উপস্থিতিতে এবং ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে সেই বিষয়ে ঠিক হয় যে এই দাবি দাওয়াগুলো সব অনেক কিছু মেনে নেওয়া, যেমন ইউনিট সঠিকভাবে গঠন করা, মেয়েদের কমন রুম, ছেলেদের একটা জিম, এই সমস্ত অতি সাধারণ দাবি দেওয়া যেটা সাধারণত ছাত্ররা যেটা নিয়ে করেন। আমার কথা শুনতে পাচ্ছেন? সেই সময়টাতে তো ও তো তখন তো জুনিয়র, তখন কেবল ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছে, এবং সেই সময় যারা সিনিয়র ছিল তারা উঠতে, এবং কলেজের প্রায় 95% ছাত্র কিন্তু সেই ছাত্র আন্দোলনটার সঙ্গে ছিল। অঞ্জনবাবু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো অঞ্জনবাবু, যে বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজে যে নির্যাতিতা ছাত্রী খুন হয়েছেন, সেই বিষয়টির সঙ্গে সেখানকার পরিবেশ, সেখানে একটা শিক্ষাঙ্গন, একটা চিকিৎসা প্রাঙ্গণ, সেখানকার যে পরিবেশ এবং সেই পরিবেশের মধ্যে যে নৈরাজ্য লুকিয়েছিল সেই বিষয়টাই সামনে আসছে। এই ঘটনার সঙ্গে আপনার ছেলের সঙ্গে যা ঘটেছে, সেখানে যে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছিল সেটা কেন তৈরি হয়েছিল, এবং সেটা যদি বলেন আপনি যে 1, 2, 3, 4 ঘটনার ইনস্ট্যান্স দিয়ে যে কিভাবে সেখানে ধাপে 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 গত 4 বছরে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে, সেই বিষয়টা যদি আপনি একটু বলেন, একেবারে সুনির্দিষ্টভাবে যদি বলেন। হ্যাঁ হ্যাঁ আমি এই যে হৃদয় বিদারক ঘটনা একটা ঘটে গেছে, সেই পরিপ্রেক্ষিতেই আমি ঠিক সেই একই ওই রকম সন্তানের বাবা, এবং আমার উপর দিয়ে কি গিয়েছে যে হয়তো ভগবানের ইচ্ছা বলে হয়তো আমার ছেলে হয়তো আত্মহত্যা করেনি বলে হয়তো আজও সে জীবিত আছে, কীরকম সেটাই আমি বলছি। যে দিয়ে তারপরে 21 অক্টোবরে যখন চুক্তি হয় যে আন্দোলনের সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে, স্বাস্থ্য ভবনে ইয়ে হয়, এবং বলা হয় শেষ একটা পয়েন্টে উল্লেখ আছে যে এই যারা ছাত্র আন্দোলন করলো তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এরপরে দেখা গেল কি 1-8 মাস পরেই শুরু হলো, যারা সব মুভমেন্টে ছিল তাদেরকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে, বিভিন্ন রকম লোভ মোহ এই সমস্ত দেখিয়ে তাদেরকে সরিয়ে নিয়ে কিছু ছেলেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এবং তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। তাদের নামে মিথ্যা এফআইআর করা, তাদেরকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা, তাদেরকে কলেজের জিমে না যেতে দেওয়া, তাদেরকে লাইব্রেরিতে ঠিকমতো পড়তে না দেওয়া, তাদেরকে ঠিক মতন ক্লাস করতে না দেওয়া, তাদেরকে বিভিন্ন রকম যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ পর্যন্ত, এমনকি শ্রোতা হিসাবে থাকার অধিকার পর্যন্ত তারা, এই বিষয় নিয়ে। এবং আরও যেটা আপনারা ভাবছেন যে ফেল একবার নয়, প্রায় প্রত্যেকটা সেমিস্টারে বহু ছাত্রকে ফেল করানো হয়েছে, এবং ওদের যারা সিনিয়র তাদের বহুজনকে সার্টিফিকেট এক্সট্রামে দেওয়া হয়নি, তাদেরকে হাউস স্টাফশিপ সঠিকভাবে করতে দেওয়া হয়নি যোগ্যতা থাকা সত্ত্বেও, তাদেরকে ইন্টার্নশিপে ঠিকভাবে তাদের রোস্টার করা হয়নি। এইভাবে ওর সিনিয়র এবং জুনিয়র করা হলো, ওদের ব্যাচ হলো বা মিথ্যা অভিযোগ করা হলো, উদ্দেশ্যটা কি? মিথ্যা অভিযোগের উদ্দেশ্য হচ্ছে যে এরা যাতে সবসময় ওদের পায়ে পড়ে থাকে, এরা যেন কোনো রকম আর জীবনে কোনো দিন মাথা তুলতে না পারে, এবং লাস্টে সেটাই হয়েছিল। এবং যখন এই সমস্ত ঘটনা হচ্ছে, যে তারপরে যখন এই ধরনের নির্যাতন চলছে, তখন আমি 3-4বার রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান আছেন, তার সঙ্গে অন্য রাজনৈতিক কারণেও আমার অন্যভাবে ইনডাইরেক্ট একটা যোগাযোগ ছিল। তো তার ভিত্তিতে ওনাকেও আমি বললাম ব্যক্তিগতভাবে, উনি বললেন যে ঠিক আছে আমি দেখছি, ওরা যাক, আমি গিয়ে দিয়ে ওরা গিয়ে একটু প্রিন্সিপালের কাছে দুঃখটুকু প্রকাশ করবে। প্রিন্সিপালের রুমে যখন গেল 2021 সালে, প্রিন্সিপালের রুমে যখন গেল, প্রিন্সিপাল তখন বসে আছেন ওনার চেয়ারে, রুম বন্ধ, এবং সেখানে ওদের জুনিয়র ছেলেরা, ওদের ব্যাচমেটরা, ওদের সিনিয়র যাদিকে দিয়ে সমস্ত বিভিন্ন কুকর্ম উনি করান, তারা সব বসে আছে। ওদেরকে সবাইকে জোনে যে সমস্ত ছাত্ররা
ভিক্টিমাইজ ওনার দ্বারা, সেই সমস্ত ছাত্রগুলোকে সবাইকে পায়ে হাত দিয়ে ক্ষমাচ্ছে। আর উনি অট্টহাসে আছেন, হা হা করে সব। আর সমস্ত সমস্ত ছাত্ররাত্র আছে যারা ওর সহপাঠী, যারা জুনিয়র সিনিয়র, তারাও হাসছে। মানে এমন একটা এম্বারাসিং পরিস্থিতি তৈরি করলো। সেই দিন পর্যন্ত জুনিতে এসে বলছে আর বেঁচে থেকে কোনো লাভ নেই। সেদিনও এসে এই একই কথা বলেছে। তারপরে বললাম ঠিক আছে বাবা তুমি থাকো, তুমি এটা শেষ করো, তারপর তুমি বাইরে তখন চলে যাবে, তুমি মাস্টার্সে চান্স পেলে তখন বাইরে চলে যাবে, কষ্ট করে থাকো। কিন্তু কতদিন কিভাবে, আমি যে বললাম যে 7 × 24 × 365 প্রতিদিন একটা মুহূর্ত এই ছেলেগুলোকে, আমার ছেলে তো বটেই, এবং এই ছেলেগুলোকে শান্তিতে থাকতে নি। তারপরে হলো কি এদের বিরুদ্ধে মিথ্যা তারা থানা, সেই থানা নিয়ে তাদের নামে অভিযোগ করাবে, তারা সেই হাইকোর্টে গিয়ে বেলটেল নিয়ে কোনো রকম হলো। তারপরে হলো কি যে তাদেরকে অনির্দিষ্টকালের জন্য এই বিষয় নিয়ে স্বাস্থ্য ভবনে কাউকে কিছু জানাননি। আপনার কলেজের, আপনার আরজিকর মেডিকেল কলেজে আপনার ছেলের সঙ্গে নির্যাতন হচ্ছে, আপনার ছেলে আত্মহত্যার পথ বেছে নেবে বলে ভাবছে, এই যে প্রবল মানসিক নির্যাতন, এই বিষয়টা নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য সচিব তাদের দ্বারস্থ হননি, তারা কোনো সমাধান দিতে পারলেন না? অধ্যক্ষ কি এতটাই প্রভাবশালী? হ্যাঁ, আমি একবার নয়, আমি যিনি নিগম সাহেব আছেন স্বাস্থ্য সচিব, তার সঙ্গে তো 3 থেকে 4 বার দেখা করেছি আমি নিজে গিয়ে। যিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এখন যিনি আছেন কৌস্তববাবু, তার সঙ্গে, তার আগে অনির্বাণ বাবু ছেলে, তার সঙ্গে প্রত্যেকের সঙ্গে 2 বার 3 বার 4 বার দেখা করেছি। হালেও 20 দিন আগেও এই ফাইনাল এমবির রেজাল্টটা আউট হওয়ার আগেও, যাদিকে ফেল করালো ফাইনাল এমবিতে, আমি বলছি পরে ওটা, তার আগেও গিয়েছিলাম, প্রভিসির কাছে গিয়েছি আমি, সমস্ত রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। শেষে একটা জিনিস বললাম যে দেখুন ওদিকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেবে না বলে এই ছাত্ররাই করেছে, সেই অডিও ক্লিপ ওনাকে পাঠালাম। তারপর থেকে উনি আমার ফোন ব্লক করে দিলেন, ডক্টর সুদীপ্ত রায়, এবং ওই যোগাযোগও বন্ধ করে দিলেন, ওই রকম অভিযোগ উনি শুনবেন না বলে। তখন অসহায় হয়ে তারপরে আবার গেলাম বিভিন্ন জায়গাতে, কিন্তু কোনোটার কোনো পথে। এবং এইবার যেহেতু প্রত্যেকবার কিছু ছাত্রকে দিয়ে সন্দীপ ঘোষ বলে দিত এই ছাত্র, এতগুলো ছাত্র, 25টা বা 30টা বা 20টা ছাত্র, এদেরকে ফেল করানো হবে। দেখা যেত রেজাল্ট বেরোনোর পরে প্রত্যেকটা সেমিস্টারে দেখা যাচ্ছে তারাই ফেল করছে। এমন দেখা যাচ্ছে আমার ছেলের নাম্বার থিওরিটিক্যালে অনার্স নাম্বার, অথচ প্র্যাকটিক্যালে সে ফেল। প্র্যাকটিক্যালে 25%, 33%, আর থিওরিটিক্যালে সে 70%-এর উপর, যেটা অনার্স মার্কস 70-75%। লাস্ট যে ফাইনাল এমবি হলো, সেই ফাইনাল এমবি হওয়ার পরেই রেজাল্ট যে এরকম আবার হতে পারে সেটা কিন্তু তখনই বলে দিয়েছিল, এরা ফেল করবে। এই 20 জনের তালিকা নাম বলে দেওয়া হলো, কয়েকজন ছাত্রকে দিয়ে, এটা যারা আছে ওনার সঙ্গে, সেই ছাত্রদেরকে দিয়ে এই কাজটা উনি করার আর কি সবসময়। অঞ্জনবাবু বুঝতে পেরেছি। একটা বিষয় শুধু জানতে চাইবো যে এখনকার যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে একজন সন্তানের বাবা হিসেবে আপনি কি বার্তা দেবেন? সেই বার্তা দিয়ে আপনার কাছ থেকে একবারে সরাসরি আমরা ফিরে আসবো, সেই বার্তাটুকু নিয়েই আপনার কাছ থেকে আবার সরাসরি আমরা স্টুডিওয় ফিরে যাব। হ্যাঁ, আমার বার্তা, মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল, এবং কালকে উনি এই সংবেদনশীলতার পরিচয় দিয়েই সন্দীপ ঘোষের 2 সন্তানের কথা উনি বলেছেন, এবং বলেছেন ওনাকে টোনটিটকারি হচ্ছে বলে ওকে আপাতত অন্য জায়গায় সরিয়ে দিচ্ছি। আমার ওনার কাছে বিনীত অভিযোগ, উনিও আমারও মুখ্যমন্ত্রী, আমার বিনীত বোধ, আমার আর্তনাদ, এইরকম বুক ফাটা আর্তনাদ, চোখের জল যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। এবং ওনাকে শুধু নয়, উনি যেটা বলেছিলেন যে আমি আর কোনো সরকারি পদে থাকবো না, এবং সেটাই উনি যেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন এনশিওর করেন। কারণ আমরা 4 বছরে প্রত্যেকটা দিন এরকম অসংখ্য অভিভাবক যারা সন্দীপ ঘোষের এই অত্যাচারের শিকার, দিনের পর দিন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এবং গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে এই মানসিক নির্যাতনের যে শিকার তিনি জুনিত সিনহার বাবার সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন প্রত্যেকটা দিন, উনি বলছেন 24/7/365, একদিনও যায়নি যেদিন এই সন্দীপ ঘোষের নির্যাতন, সেটা সরাসরি হোক, সেটা ঘুর পথে হোক, এই নির্যাতনের শিকার হতে হয়নি। আমরা জুনিত সিনহার বাবার কথা আপনাদের শোনালাম।